আবারও ফিরলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম একাত্তরে। যেতে চাই আব্দুল তুষার আপনার কাছে। এর আগে রাজ্জাক ভাই বললেন যে ৫৫ বছর ধরে রাজাকারের দল, মুক্তিযুদ্ধ নিয়ে যে কথাগুলো হচ্ছে, মানে এইটার একটা সলিউশন তো হয়ে গেছে, তাহলে আবার কেন এই কথাগুলো আসছে? এটা সলিউশন হওয়ার দরকার। মানে এটা বারবার কেন এই আলোচনা আমাদের করতে হবে, বারবার কি আলোচনা আসবে কেন? সলিউশন হয় নাই, এটা সলিউশন করারও তো কিছু নাই। ঐতিহাসিকভাবে যদি কোনো দল, ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা যে কেউ বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধিতা করে থাকে, অথবা বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে অস্বীকার করে থাকে, অথবা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে থাকে, তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে। অথবা যদি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো আইন না থাকে, হবে না। এইখানে সলিউশনের তো কিছু নাই। ধরেন সলিউশনটা কি? আমি আপনাকে মারলাম, অনেক আহত করলাম আর কি, করে আমি বললাম আই এম সরি, কিন্তু আপনি আমাকে ক্ষমা করছেন না। আপনি বলছেন না, এটা বিচার হইতে হবে। আমি বললাম আমি তো ক্ষমা চেয়েছি। তাহলে কি সলিউশন কি? আমি ক্ষমা চেয়েছি সেটা সলিউশন, না আপনি বিচার চাইলে বিচার পাবেন? যে বিচার চেয়েছে তার হ্যাঁ, তাহলে এইখানে সলিউশনটা কি? আসলে সলিউশনটা তো খুব সোজা। আমি আপনার কাছে অনেক ক্ষমা চাইতে পারি, কিন্তু আপনি যদি আমাকে ক্ষমা না করেন, এটা ক্ষমা হবে না। ঠিক একইভাবে জামাত ইসলাম যদি একটা প্রতিষ্ঠান হয়ে থাকে এবং মুক্তিযুদ্ধের সময় তারা যে বিরোধিতা করে থাকে, তাহলে তারা ক্ষমা চাইতে পারে, কিন্তু জাতি যদি তাদেরকে ক্ষমা না করে ক্ষমা পাবে না, আর জাতি যদি তাদেরকে ক্ষমা করে দেয় ক্ষমা পাবে। এখন কিভাবে জাতি ক্ষমা করবে তাদেরকে? এইটা আইনগত সিদ্ধান্ত নিতে হবে। কোনো সংসদে কিংবা রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে তাদেরকে বলতে হবে যে আপনাদের ওই সময়ের ভূমিকার জন্য আপনারা যেহেতু অনেক তওবা করেছেন, আপনাদেরকে আমরা দিলাম ছেড়ে। এটা হইতে পারে, এটা একটা সলিউশন। আর একটা সলিউশন হচ্ছে যে না, আপনাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, আপনারা অন্যায় করেছেন, অতএব ওই সময় যারা যে অন্যায় করেছেন সেটার বিচার হবে। এই দুইটাই তো সলিউশন, এছাড়া তো আর কোনো সলিউশন নাই। এই দুইটাই সলিউশন। একটা জিনিস মনে রাখতে হবে যে কেউ ক্ষমা চাইলেই যে ক্ষমাটা সলিউশন তা নয়। যার বিরুদ্ধে অপরাধ হয়েছে সে যদি ক্ষমা করে তাইলে সেটা। জামাত ইসলাম তো বলে যে বিভিন্ন সময় তারা ভুল স্বীকার করেছে, কোন জায়গায় কি বলার চেষ্টা করে আর না, কাজটা কি করেছিল সেটা বলেছে। কোন অপরাধের জন্য, কোন অন্যায়ের জন্য ভুল স্বীকার করেছিল সেটা কি তারা বলেছে? সেটা তো তারা বলে না পরিষ্কারভাবে। তারা কি রোলের জন্য তারা বলেছে। আপনার মনে আছে জামাত ইসলামের সভাপতি এই যে জায়গায় জায়গায় উনি যে শহীদ পরিবারের সন্তান হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন, তো উনি 47 থেকে শুরু করে, এই দলের জন্ম কিন্তু 47-এ না, 47 থেকে এই দলের জন্ম 47-এর আগে। তাহলে ওনারা কি বলতে চান? 47-এর আগে তাদের কোনো ভুল নাই, আর 47 বেছে নিলেন কেন তারা? তাদের বলতে হবে আমাদের দলের জন্ম থেকে যদি কোনো ভুল করে থাকে এটা একটা। সেক্ষেত্রে তারা আবার শুধু বাংলাদেশের জনগণের কাছে তো চাইতে পারবেন না এই ক্ষমাটা। তাদেরকে প্রথমে চাইতে হবে অখণ্ড ভারতের যে লোকজন ছিল তাদের কাছে, তারপরে চাইতে হবে পাকিস্তানের জনগণের কাছে, তারপরে চাইতে হবে বাংলাদেশের জনগণের কাছে। এখন এই যে যেভাবে ওনারা ক্ষমা চাইলেন, সেইভাবে ক্ষমা চাওয়া কি আপনার কাছে মনে হয় যে এটা পারসেপশন ওয়াইজ, মানে ধারণা অনুযায়ী এইভাবে বললে হবে? 47 সাল থেকে যদি আপনাদের মনে কোনো দুঃখ দিয়ে থাকে, আমরা যদি কিছু করে থাকি, যদি কিছু মানে কি? আপনি জানেন না আপনি কি করেছেন? স্পেসিফিক বলতে হবে 71 সালে এই এই ভূমিকার কারণে যা করেছি সেটা বলতে হবে। আমি এইটা করেছি এবং এটার জন্য আমি সরি, এটা বলতে হবে না? তো সেটা তো বলছেন না। উনি বলছেন যদি কিছু, যদি কারো কষ্ট দিয়ে থাকি, যদি মানে কি ওনারা জানেন না ওনারা কি জন্য করেছেন? যদি যদি হইলে আবার এটার জন্য ক্ষমা চাইতে আসেন কেন? যদি উনি নিজেই তো জানেন না, যদি কিছু উনি বলছেন মানে উনি নিজেও জানেন না উনি কি করেছিলেন বা ওনার দল কি করেছে। এগুলো হচ্ছে ভাষা ভাষা, ধোয়া ধোয়া। ওই যে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম, তুমি কি কুয়াশা, ধোয়া ধোয়া ধোয়া। ধোয়া ধোয়া ধোয়া। হ্যাঁ হ্যাঁ, আমার ধারণা এটাকে, হ্যাঁ এই অদ্ভুত এক গান, তুমি কি কুয়াশা, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। এই গান কি গান? এটা পশ্চিমবঙ্গে এসব গান হয়, এগুলো বুঝি না ভালো। হ্যাঁ এগুলো বুঝি না। অনেক অনেক গান আছে। হ্যাঁ এটা ওখানকার গান। আচ্ছা, তো এগুলা অনেক গান তাদের ওখানে হয়, বুঝছেন? জি, তোমার ওই কি বালিশে নালিশে এক গান আছে একটা ওদের। তো ওইরকম এই যে একটা ওনাদের মাফ আর কি, এটা কোথা থেকে আসলো চাপ? ওনারা কেন চাইছেন মাফ? কোথায় গড়িয়ে গেছে পানি সব নদীর, আর ওনারা এখন আছেন যদি এবং কিন্তুর মধ্যে? এইগুলা বললে তো হবে না। যদি মাফ চাই ঠিক মতো চাইতে হবে। এবার আসেন সলিউশন। সাধারণত সলিউশন দুইভাবে হয়। একটা তো হলো যে শাস্তি, আইন, ক্ষমা, এসবের ভিতরে। আরেকটা হচ্ছে সময়। আর আজকে যে জামাত ইসলামের এতগুলো সিট ওইখানে, এটা কি প্রমাণ করে? এটা কার ব্যর্থতা? এটা হচ্ছে যারা মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে লুটপাট করেছেন তাদের ব্যর্থতা। ওই যে শহীদ পরিবার, উনি বলেছেন না যে আমি শহীদ পরিবারের সন্তান, এভাবে বারবার পরিচয় দেয়। তো শহীদ পরিবারের সন্তান, তারপর উনি যদি একটা অন্যায় কাজ করে,
তাহলে যে অবস্থা হবে ঠিক সেই অবস্থা হয়েছে। ওইটা হওয়ার কারণে এখন এই 70-80টা সিট পেয়ে গিয়েছে। তো এই বাস্তবতাগুলি বিবেচনায় নিতে হবে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে আমি মনে করি যে রাজনীতি কেমন জানেন, রাজনীতি হচ্ছে একটা বর্তমানের ঘটনা, এটা অতীতের ঘটনা না। যেমন আপনারা দেখবেন যে অতীত আশ্রয়ী একটা রাজনীতি আমাদের এখানে আছে। একজনকে খাটো করার জন্য 5 জনকে হাজির করা হয়। যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান। হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মারা গিয়েছেন। শেরে বাংলা সোহরাওয়ার্দী, ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এইভাবে। হ্যাঁ, বৈরুতের একটি হোটেলে উনি মৃত্যুবরণ করেছেন। উনি তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো উনি কি পাকিস্তান মানে বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছিলেন? কোথাও ওনার কোনো বক্তব্যে কোথাও আছে উনি বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন? সোহরাওয়ার্দী সাহেবের নাম কোনোভাবেই স্বাধীনতা যুদ্ধের সাথে আসতে পারে না। আসতে পারে উনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন, উনি বঙ্গবন্ধুর মেন্টর ছিলেন, এগুলো দিয়ে আসতে পারে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সোহরাওয়ার্দীর অবদান এইটা বলতে গেলে একটু ঝামেলা হবে। এইটা আসলে সেরকম কোনো বিরাট অবদান নাই। কিন্তু ওই যে মুক্তিযুদ্ধের সময় নেতৃত্বকে একটু ছোট করার জন্য আশেপাশে 4-5 জনকে দাঁড় করায় দিতে হবে, এগুলো হচ্ছে রাজনৈতিক সঠতা। এসব সঠতা করার কোনো দরকার নাই। আমি মনে করি যে ইতিহাসে যার যা অবস্থান, যে যা কাজ করেছেন, এটাকে নৈর্ব্যক্তিকভাবে একদম সঠিকভাবে বিশ্লেষণ করে এটাকে নির্ধারণ করে দেওয়া উচিত। এটাই হচ্ছে সলিউশন। এটা হইলে না কেউ আর কোনো তর্ক করতে পারবে না। কারণ একজন যদি এসে বলে যে এই আপনি তো ঠিক বলছেন না, তখন আরেকজন বলতে পারবে যে না আমি ঠিক বলেছি, আপনি প্রমাণ করেন। প্রমাণ করতে পারবে না। ইতিহাসকে তার জায়গায় থাকতে দিতে হবে। কিন্তু রাজনীতিবিদরা কি করেছেন জানেন? অতীতের কথা বলে সারাদিন রাজনীতি করেন। রাজনীতিবিদকে আমি বর্তমানে ভোট দেই, আমি কিন্তু কারো বাবাকে ভোট দিই না। আমি পুত্রকে ভোট দিচ্ছি, আমি কন্যাকে ভোট দিচ্ছি, আমি স্ত্রীকে ভোট দিচ্ছি। আর কেউ যদি এসে বলে আমার আব্বা ভালো ছিলেন, আপনার আব্বা ভালো ছিলেন, ওনাকে তো আমি ভোট দিয়েছি। আপনি ভালো না, আপনাকে আমি ভোট কেন দিব? বর্তমানটাকে গুরুত্ব দিতে হবে অতীতের চেয়ে। অতীতের কর্মকাণ্ডকে আমরা শ্রদ্ধা অথবা নিন্দা করব, কিন্তু অতীতের সেই নেতৃবৃন্দের সাফল্য ব্যর্থতার উপর বিবেচনা করি আজকের বাংলাদেশ চলবে। বাংলাদেশ আজকে কে চালাবে, এটা খুব ইম্পর্টেন্ট। রাজীব ভাই থেকে উঠে এসে কেউ তো বাংলাদেশ চালিয়ে দিয়ে যাবে না।